তৃণমূলের পাপের বছর 2025। হেরেই চলেছে তৃণমূল। একের পর এক হার গ্রাস করছে রাজ্য সরকারকে। হেরে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পাপ এবং হারের বোঝাটা এত ভারী হয়ে গিয়েছে যে হোঁশ করা ছাড়া আর কোনো উপায় নেই। একত্রে সেই ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসি এবং ভাইপোর এই পাপ ঢাকা দেওয়ার চিৎকার নিয়ে আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে, এখন পাপ আর হাড়ের লজ্জা ঢাকতে কেমন চিৎকার আর কেন চিৎকার জানতে দেখুন এবং শুনুন পিনাকি বলছে। জয় করে তবু ভয় কেন তোর যায় না। রবি ঠাকুরের এই গানটা না ইদানিং তৃণমূলের কথা উঠলেই আমার মনে পড়ে। এই গানের প্রথম স্তবকেই রবি ঠাকুর লিখেছেন, মুখে হাসি তবু চোখে জল না শুকায় রে। আপনারা খেয়াল করে দেখুন, তৃণমূল নেত্রীর চোখের জল কিন্তু শুকোচ্ছে না। একটা বিষয়ে সামাল দিতে না দিতেই অন্য একটা কান্না এসে যাচ্ছে। মুখে হাসিটাও তাই নেই। সেই কারণে তিনি তার চেনা ছন্দে ফিরেছেন। তার চেনা ছন্দটা কি? 3 দফায় মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি, তারপরেও এতদিন সরকার চালানোর পরেও তিনি বিরোধী নেত্রী হয়ে উঠতে চাইছেন। সেই কারণে তার এত সবকিছু নিয়ে বিরোধিতা। কিন্তু কার বিরোধিতা? অনেক ক্ষেত্রেই দেখবেন যুদ্ধটা ছায়ার সঙ্গে যুদ্ধ। আর অভিষেক বাবু স্পষ্ট করে দিয়েছেন যে কেউ নেই, কেউ পাশে নেই, সবাই বিরুদ্ধে চলে গেছে। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয় কলকাতায় প্রতি বছর। কোন প্রধান সংবাদ মাধ্যম মনে না করালেও আমার মনে ছিল এটা তো পাপের বছরের প্রতিষ্ঠা দিবস। কারণ এই বছরেই তো কসবার আইন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এক কন্যাকে তৃণমূল ছাত্র পরিষদের দাদারাই দল বেঁধে ধর্ষণ করেছে। ওই ঘটনাটা না ঘটলে 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বা তার আশপাশে হয়তো দেখা যেত অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সেই ম্যাঙ্গোকে, ধর্ষক দলের নেতা ম্যাঙ্গো। আমি জানতাম এই প্রসঙ্গ 28 আগস্টের বক্তৃতায় আসবে না। তার বদলে পাল্টা ফোঁস করে নানাভাবে শাসক দল বিরোধী দলের ভূমিকায় আক্রমণ করবে। সেটাই হয়েছে। আপনারা ভিডিওটা দেখুন, কিভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করছেন। তিনি রেগে আছেন। 14 বছর সরকার চালানোর পর তার কাজের ফিরিস্তি দিতে পারছেন না, তার বদলে আক্রমণ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন, গলার শিরা ফুলিয়ে চিৎকার করছেন। কেন করছেন বলুন তো? পাপ আর হার ঢাকা দিতে এটা পিসি ভাইপোর অফেন্সিভ স্ট্র্যাটেজি। 28 আগস্টের সভায় মমতা প্রথম থেকেই শুরু করেছেন অতীতের কথা বলা। কিভাবে তিনি ছাত্র পরিষদ করেছিলেন, কি কি করেছেন সেই সময়, আর তারপর তার সেই পুরনো রেকর্ড বাজিয়েছেন। আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় 46টা সেলাই আছে, আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 46টা সেলাই, ব্রেন অপারেশন, হাড়হীন ডান হাত দেখানো, এগুলো অনেক পুরনো জিনিস। বিরোধী নেত্রী থাকার সময় থেকেই তিনি বলছেন এবং দেখাচ্ছেন, কিন্তু সেগুলো আবার এখন ফিরে এলো কেন? আরো একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সব চিকিৎসা হয়েছিল তা সব হয়েছিল বেসরকারি হাসপাতালে। তার কোনো নথি কারো কাছে নেই, কোনো প্রমাণ নেই। আমি বলছি না তার এগুলো হয়নি, মানুষ বিশ্বাস করে কিনা সেটা কিন্তু আমি জানি না। তবে আমার প্রশ্ন একটাই, তিনি হঠাৎ করে এরকম সহানুভূতি কুড়োতে গেলেন কেন তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে? কারণ কদিন আগেই তো একই সংগঠনের মেয়েকে তার দাদারা, যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল,
ঘটনাটা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, অনেকটা সফল তৃণমূল, কিন্তু মানুষকে ভুলেছে ছাত্রছাত্রীরা। তাই অতীতই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সম্বল। বর্তমানের কথা বলতে এলেই পাপ আর হাড়ের লজ্জা প্রকাশ্যে এসে যাবে, সেটা গেছেও। আচ্ছা বলুন তো, 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কি করে হলো? ইতিহাসকে তো ভুলিয়ে দেওয়া যাবে না। আমি যেটুকু পড়েছি তাতে 1954 সালের এই দিনটায় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের জন্ম হয়েছিল। এই বাংলায় ছাত্র পরিষদের জন্মের পিছনে ছিলেন দুই খ্যাতনামা বাঙালি রাজনীতিক, অতুল্য ঘোষ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। তার সঙ্গে আজকের তৃণমূলের কোনো যোগ নেই। এই চুরি সর্বস্ব দলের সঙ্গে কোনো সংযোগ নেই অতুল্য ঘোষ বা বিধানচন্দ্র রায়দের। 21শে জুলাই যেমন তৃণমূলের কিছু নয়, ওটা যুব কংগ্রেসের শহীদ দিবস, ওটা একটা চুরি করা দিন, ঠিক তেমন করেই 28শে আগস্ট। তবু ছাত্র ছাত্রীদের জড়ো করে প্রতি বছর সভা করেন মমতা, নানা রকম বাণী দেন, কিন্তু এবার তিনি কার্যত কমেডি করলেন, কমেডি, হাস্য কৌতুক। আমরা কিন্তু 2 কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি। 2 কোটি চাকরি, অনেক কর্মসংস্থান কোথায়? একটু ঠিকানাগুলো দেবেন কি মুখ্যমন্ত্রী আমাকে? এই রাজ্যের 50 লাখ মানুষ তো ভিন রাজ্যে কাজের সন্ধানে যান, রয়েছেন সেখানে। সরকারি পোর্টালেই 22 লক্ষ, 26,000-এর চাকরি সদ্য চলে গিয়েছে, 32,000 প্রাথমিকের চাকরি আদালতের রায়ের অপেক্ষায় ঝুলছে। এরপরেও 2 কোটি চাকরি হয়েছে এই আমলে বলতে মুখে আটকায় না। কিন্তু মুখ্যমন্ত্রী এই যে কথাটা বলেছেন 28শে আগস্ট, তারপরেই একটা স্ববিরোধী কথা বলেছেন, দেখলেই জলে আর লুচির মতো ফলে। এরা হচ্ছে তাই 100 দিনের কাজে পরপর 4 বছর 5 বছর আমরা 1 নম্বরে ছিলাম। আচ্ছা মুখ্যমন্ত্রী, 10 কোটি মানুষের রাজ্যই বাংলা, সেখানে 2 কোটি মানুষকে আপনার আমলেই যদি শুধু চাকরি দেওয়া হয়ে থাকে, তারপরেও রাজ্যে 2.5 কোটি জব কার্ড কেন? কেন রাজ্যকে মাত্র 50 দিনের কাজ দিতে হিমশিম খেতে হয়? কেন রাজ্যে কর্মশ্রী প্রকল্প, কেন রাজ্যে শ্রমশ্রী প্রকল্প? যদি এত মানুষকে চাকরি দিয়ে থাকেন, কেন রাজ্যের লোকেরা বাইরে চলে যাচ্ছে? মুখ্যমন্ত্রী যে ঘাবড়ে রয়েছেন না, তার ভাষাতেই বোঝা গেছে। তিনি ওই যে বললেন না, কিছু হিংসুটে লোক আছে দেখলেই জলে আর লুচির মতো ফোলে। এই দেখলেই জলে আর লুচির মতো ফোলে লেখাটা আপনারা দেখবেন লরির পিছনে অথবা অটো, তার পেছনে এরকম লেখা থাকে। মজার কথা, ছাত্র সমাজের কাছে এটা আপনার বাণী না দিদি। কসবায় আরজি করে, এসএসসি নিয়োগ, টেটের নিয়োগ, ওবিসি সার্টিফিকেট নিয়ে দুর্নীতি, এসব যা যা হয়েছে না গত 1 বছরে, তাতে আপনাকে দেখে, আপনার সরকারের কাজ দেখে হিংসায় লুচির মতো ফোলার দরকার নেই কারো। সবাই না লজ্জায় চুপসে আছেন। মুখ্যমন্ত্রী আপনাকে বলছি আমি, এগুলো শুনে মানুষ হাসেন। আপনি বছরের পর বছর কলেজে ছাত্র সংসদের নির্বাচন করান না, অথচ ছাত্র সংগঠনের সমাবেশ করান, কারণ তারা ভোট করায়। যারা এসেছিলেন এই সভায় তারাও হাসেন আপনার কথা শুনে, হয়তো আড়ালে। আর যারা বাংলাকে নিয়ে সত্যিকারের গর্ব করেন তারা লজ্জা পান, তারা লজ্জা পান। মুখ্যমন্ত্রীর ভাষা, মুখের ভাষা এবং শরীরী ভাষা দুয়ের জন্যই তারা লজ্জা পান। 28শে আগস্ট দিনটা অদ্ভুত। মুখ্যমন্ত্রী যখন কলকাতার রাজপথে দাঁড়িয়ে এইসব বলছেন, তখন সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ পুড়ছিল। সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের না লেজে গোবরে অবস্থা, আপনারা একবার দেখুন। All three are. We are accepting that. What will nothing more to be said. We will also one will take it up another one. এসএসসি মামলা, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি
সতীশচন্দ্র শর্মার বেঞ্চের মন্তব্য, এই 28 আগস্টের মন্তব্য, আপনাদের নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব। এখানেই থামেননি বিচারপতিরা। বিচারপতি কুমারের মন্তব্য, বারবার বলছি, যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলবো না, কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না। শেষে হাত কচলে 7 দিন সময় নিয়ে এসেছেন আইনজীবী সাংসদ কল্যাণবাবু। মুখ্যমন্ত্রী, আপনি কায়দা করে দাগি হিসাবে চিহ্নিত যাদের কাছ থেকে বেতন বাবদ পাওয়া পুরো টাকাটা ফেরত নেওয়ার কথা, তাদের টাকাটা তো ফেরত নেননি, উল্টে তাদেরকেই আবার নিয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু যাবতীয় রিট পিটিশন আদালত খারিজ করে দিয়েছে। আপনার সরকার হেরে গিয়েছে, বেতন ফেরত নিতেই হবে দাগিদের থেকে, আপনি অযোগ্যদের নতুন করে নিয়োগ করতে পারবেন না। এই হারের খবর মানে 28 আগস্ট যখন সুপ্রিম কোর্টে এটা হচ্ছে, সেই খবর কলকাতার মঞ্চে বসে নিশ্চয়ই আপনি পেয়েছিলেন, অবশ্যই পেয়েছিলেন, কিন্তু তারপরেও আপনি ফোঁস করতে ছাড়লেন না। আমি দুঃখিত, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে তারা একসঙ্গে কেস করে আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। কারা 2 নম্বরই মুখ্যমন্ত্রী? যারা যোগ্য হয়েও চাকরি হারিয়েছেন, আদালতের শরণাপন্ন হয়েছেন, তারা 2 নম্বরই? নাকি জীবন কৃষ্ণ সাহারা, যারা মোবাইল ফোন ছুঁড়ে দিয়ে পাঁচিল টপকে কাদায় ঝাঁপ দিয়ে গ্রেপ্তার হয়েছেন, কারা 2 নম্বরই মুখ্যমন্ত্রী? যারা প্রতিদিন প্রাথমিকের চাকরি হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন, তারা? নাকি পার্থ চট্টোপাধ্যায়রা? কোটি কোটির পাপ চাপা দেবেন কি করে? কেউ কেউ দুষ্টুমি করে, আবার কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। জানি, এই যে আপনি বললেন না যারা দুষ্টুমি, আমিও তাদের মধ্যেই রয়েছি। কারণ আমি চোখে আঙুল দিয়ে ভুল দেখিয়ে দিই, মিথ্যা ধরিয়ে দিই, অন্যায় নিয়ে কথা বলি। কিন্তু এই যে আপনি একটা নতুন শব্দ বললেন না, মিষ্টিমি, এর আগেও বাংলাকে আপনি শুভনন্দন থেকে উপান্ন, নিজন্য, সুজন্য অনেক শব্দ উপহার দিয়েছেন, কালকে আবার দিলেন মিষ্টিমি। সেই মিষ্টিমিটা কারা দিদি? ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আচ্ছা, আপনি বললেন ভোট এলে এজেন্সির দাপাদাপি বাড়ে, হ্যাঁ আমিও দেখছি তাই, কিন্তু আপনার দলের এই মিষ্টিমি নেতাদের বিরুদ্ধে এত এজেন্সি কেন বলুন তো? এরা কি সকলেই ধোয়া তুলসী পাতা? এরা সবাই কি কি মিষ্টিমি কাজ করেছেন একদিন পর পর তালিকা ধরে বলবেন? বালু, পার্থ, জীবন কৃষ্ণদের জীবনীটা লিখে ফেলুন না দিদি, এই বইমেলায় প্রকাশিত হোক, হটকেক হবে, বেস্ট সেলার হওয়ার জয় কেউ আটকাতে পারবে না। তবে আপনার হারের পালা কিন্তু শুরু হয়ে গিয়েছে, একের পর এক হার। এই তো কদিন আগে আপনি একটা গো হারান হেরেছেন, বলবো ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগে 4 জন রাজ্য সরকারি আধিকারিককে সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন। আপনি চাননি, সময় নষ্ট করেছেন। মনোজ পন্থকে, মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে, সেখানে গিয়ে তিনি কথা দিয়ে এসেছেন, সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন, এখনো নিয়ম মেনে এফআইআর করেননি, কিন্তু আমি বলছি আপনাকে করতে হবে, করতেই হবে। সেই পাপ আপনি ঢাকা দেবেন কি করে? আর ঢাকা দিতে পারবেন না বলেই ওই যে বললাম না, পিসি ভাইপোর অফেন্সিভ স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতেই আপনি 28 আগস্ট চিৎকার করে মিথ্যা ফোঁস করলেন। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে, এসডিওদের ভয় দেখাচ্ছে, ডিএমদের ভয় দেখাচ্ছে, পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেবো, নয় জেলে পুড়ে দেবো। আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায়, তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে। এই যে হুমকিটা দিলেন, সেটা যে ফাঁকা হুমকি না, সেটা সবাই জানে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা কেন করে চলেছেন দিদি? আধার হলেই ভোটার হওয়া যাবে কে বলল? সুপ্রিম কোর্ট তো কথা বলেনি।
আধারকে স্বীকৃতি তো আদৌ দেওয়া হয়নি। যাদের তালিকা থেকে নাম বাদ গিয়েছে বিহারে, তারা যদি আবেদন করেন তখন আধারের প্রতিলিপি দিতে পারেন, কিন্তু তাতেই ভোটার তালিকায় নাম উঠে যাবে এমন কোনো গ্যারান্টি সুপ্রিম কোর্ট দেয়নি, কারণ তারা দিতে পারে না। আধার নাগরিকত্বের পরিচয়পত্র নয়। কিন্তু আপনি আবার ছাত্র সমাবেশে মিথ্যা বললেন, আধার ঠিক করে রাখো। এরকম মিথ্যা রটানোটা না কোনো সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। আপনি এলি তেলি রাজনীতিক নন, আপনি সাংবিধানিক পদে রয়েছেন, সংবিধানের শপথ নিয়েই তো আপনি মুখ্যমন্ত্রী। জীবন থাকতে কারো ভোটাধিকার আমরা কাটতে দেব না। জীবন থাকতেও কারো ভোটাধিকার কাটতে দেবেন না, আপনি এটা বলে ফেললেন। কিন্তু আমি আপনার দীর্ঘ জীবন কামনা করি, এবং সেই জীবনে আপনাকে হারতে হবে, আপনাকে হেরে যেতে হবে এটা দেখে যে দেশের মধ্যে সবচেয়ে বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এই পশ্চিমবঙ্গে। ওই যে রবি ঠাকুর বলেছেন না, জয় করে তবু ভয় কেন তোর যায় না, মুখে হাসি তবু চোখে জল না শুকায় রে। চোখের জল শুকাবে না দিদি, এত জয়ের পরেও ভয় কাটবে না। আপনারই দেখানো পথে 28শে আগস্টের ওই সমাবেশ থেকে অভিষেক বাবুকেও দেখলাম চিৎকার করলেন, ঘেমে নিয়ে চিৎকার করে গেলেন। তিনি বলছেন, শুনলাম 10 কোটি বঙ্গবাসীকে যারা বাংলাদেশি বলেছে তাদের বিরুদ্ধেও লড়াই করব, বঙ্গবাসীদের হয়ে লড়াই করব। ভুল বলেছেন, বলুন বঙ্গবাসী নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হয়ে লড়াই করব। কারণ ভোটার তালিকা সংশোধনে 10 কোটি বঙ্গবাসীর কোনো চিন্তা নেই। তারা এই দেশের নাগরিক, তারা প্রত্যেকে ভোট দেবেন, তাদের নাম তালিকায় থাকবে থাকবে থাকবে। একটা সত্যি কথা আপনি বলে ফেলেছেন অভিষেক বাবু, কেউ নেই পাশে, সবাই বিরুদ্ধে। পিসিমণির ভাষায় বলতে হলে মিষ্টিমি তৃণমূলের বিরুদ্ধে সবাই দুষ্টুমি করছে। সব তৃণমূলের বিরুদ্ধে, বিচার ব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের বিরুদ্ধে, ইডি তৃণমূলের বিরুদ্ধে, সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে, ইলেকশন কমিশন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু 10 কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। এখানে একটা ভুল ধরিয়ে দিই অভিষেক বাবু আপনাকে, 10 কোটি বাঙালি আপনাদের পক্ষে, এটা আপনাকে কে বলল? একটু দলের তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন, একটু তথ্য দেখুন। সর্বশেষ 2024 সালের যে লোকসভা নির্বাচন, তাতেও আপনার দল 45.67% ভোট পেয়েছে, অর্ধেকের কম। এর মধ্যে আবার অনেক বাংলাদেশিও রয়েছেন যাদের নাম বাদ যাবে, সেই ভয়েই তো এত কাণ্ড। সুতরাং পাপ আর হার ঢাকতেই যে এত চিৎকার, তা বুঝতে কারো বাকি নেই। রবি ঠাকুরের জয় করে তবু ভয় কেন তোর যায় না গানটার শেষ লাইন দুটো মনে আছে তো? যাহা খুঁজিবার সাঙ্গ হলো তো খোঁজা, যাহা বুঝিবার শেষ হয়ে গেল বোঝা। এই প্রতিবেদন কেমন বুঝলেন, কি খুঁজে পেলেন জানিয়ে কমেন্ট করুন। আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।